ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালির খাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত ইসনোভা। শিল্প খাত দেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড, কিন্তু গেল কয়েক বছরে খাতে বিনিয়োগের প্রবৃদ্ধি উদ্বেগজনক হারে কমেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, উচ্চ সুধার, জ্বালানি সংকট, নীতি সহায়তার অভাব বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে। এখন প্রশ্ন হলো, শিল্পে বিনিয়োগ না হলে কি কি ক্ষতি? কর্মসংস্থান হ্রাস, রপ্তানি আয় কমে যাওয়া, পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকেও ঝুঁকিতে ফেলেছে। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, শিল্পে বিনিয়োগ না হলে ক্ষতি কি। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন সিপিডি রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম। আমি দেখতে পাচ্ছি এর মধ্যে মোস্তাফিজুর রহমান, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকে দিয়ে একটু শুরু করি। শিল্প খাতে আমরা শুনছিলাম নানামুখী সংকটের কথা, বিনিয়োগ কমে যাওয়ার কথা। এখন প্রশ্ন হলো, শিল্পে যদি বিনিয়োগ কমে এর পেছনের কারণটা কি, এবং একই সাথে আপনারা যারা মালিকরা আছেন এই মুহূর্তে আপনারা কি ধরনের ঝুঁকি মোকাবেলা করছেন? ধন্যবাদ। আপনার যে বিষয়ে আলোচনা করেছেন, শিল্পে বিনিয়োগ না হলে ক্ষতিটা কি হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি উপস্থাপন করতে যাচ্ছেন আজকে টেলিভিশনে। সাধারণত আমি এই ধরনের শিরোনামে অনুষ্ঠান দেখি নাই, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে অর্থনীতির একটা রূপান্তরের একটা ধারাবাহিকতা আছে, যেটাকে ইকোনমিক ট্রান্সফরমেশন বলে। আপনি যে কোনো দেশের অর্থনীতি শুরুতে কিন্তু তার জীবন জীবিকার যে প্রধান যে খাদ্য উৎপাদনটাই হলো একটা দেশের অর্থনীতির প্রাথমিক স্তর, যেটা আপনি যে কোনো উন্নত দেশের ক্ষেত্রে আপনি যদি তুলনা করেন, যদি আপনি দেখেন যে আমেরিকার কথাই যদি বলেন, যে 300 বছরের পুরনো একটি রাষ্ট্র, তারা কিন্তু শুরুতে 95% মানুষই কিন্তু ছিল কৃষক, এবং তারা তাদের জীবন জীবিকার প্রধান অর্থনীতির উৎসটাই ছিল এগ্রিকালচার। সেই দেশটা পরবর্তীতে এই ইকোনমিক ট্রান্সফরমেশনের দ্বিতীয় স্তরই হলো যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আপনার কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা, যাতে দক্ষ শ্রমিক তৈরি হয় এবং একটা স্বয়ংসম্পূর্ণ ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। এবং এরপরেই সেই ইন্ডাস্ট্রিটা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, পণ্য উৎপাদনের উৎকর্ষতা লাভ করে, তখন এটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যদি যায়, তখন এটাকে বলা হয় প্রপার ইকোনমিক ট্রান্সফরমেশন। আপনি যদি এশিয়ার দেশগুলোর দিকে দেখেন, আপনি দেখেন এখানে নেপাল, তারা স্ট্রাগল করতেছে, তারা হলো সম্পূর্ণ কৃষি অর্থনীতির উপর নির্ভরশীল, তারা শিল্পের দিকে যায় না। তারপরে এখানে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আশেপাশের যে দেশগুলো, এগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে আপনার অবকাঠামোর দিকে চলে গেছে, অর্থনৈতিক অঞ্চলগুলো হয়েছে, এবং আপনার এখানে পোশাক শিল্প আমাদের দাঁড়িয়ে গেছে, এবং শিল্পের কিছু কিছু জায়গায় আমরা এসেছি। এর ওপরের দিকে আছে আপনার ইন্দোনেশিয়া, চায়না, তারপরে ভারত, এরা কিন্তু শিল্পর দিকে তাদের অর্থনৈতিক জায়গায় হয়েছে হলো শিল্প। এবং এরপরে সার্ভিস ইন্ডাস্ট্রিতে দেখেন, যখন একটা ইন্ডাস্ট্রি যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, যে একদম ফুল অটোমেশন হয়ে যায়, তখন তাদের প্রয়োজন হয় সেবা খাত, যেখানে নন ট্যাঞ্জিবল গুডস, যেমন ধরুন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, তারপরে সেখানে আসতে পারে হলো আপনার হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এগুলো হলো সার্ভিস সেক্টরে তখন একটা অনন্য অসাধারণ হয়ে যায়, যেগুলো আপনি উন্নত দেশগুলোতে দেখবেন। গরিব দেশ আর ধনী দেশ চেনার উপায় হলো, যারা ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, সেগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ। এটাই তার চেনার লক্ষণ। আর জি গরিব মোস্তাফিজুর রহমান, সেক্ষেত্রে আমি আপনাকে একটি ছোট প্রশ্ন করতে চাই। আপনি কৃষি খাতের কথা বলছিলেন, আপনি সেবা খাতের কথা বলছিলেন। এই দুটি খাতকে তাহলে কি আমরা গুরুত্ব কতটুকু দিব, এবং কৃষি এবং সেবা খাতের চেয়ে কি শিল্প খাতে বিনিয়োগটা বেশি জরুরি কিনা, এই বিষয়টা নিয়ে একটু বলবেন। আপনার খুবই জরুরি। আপনি যদি আপনার কৃষি থেকে ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং বাদ দিয়ে যদি সেবা খাতে যান, তাহলে আপনি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ করে গেলেন, যেটা এই দেশকে গরিব থেকে আর ধনীর দিকে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই শিল্পটাকে আমাদের নজর দিতে হবে, যেটা কৃষিকে ঘিরেই শিল্প হতে পারে, কারণ কৃষি অনেক শিল্পের কাঁচামাল আসে কৃষি সেক্টর থেকে। আমাদের দেশে দুর্ভাগ্যবশত আমরা এই সেক্টরটাকে আমরা শিল্পের দিকে আমরা নিয়ে যেতে পারি না। আমাদের শিল্প হয়েছে ধরুন পোশাক শিল্প, যেটা অর্ধ ইনকমপ্লিট ইন্ডাস্ট্রি,
যার ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজের স্বয়ংসম্পূর্ণ আসে নাই, ফলে আমাদের এই পোশাক শিল্পের একটা সিংহভাগ টাকা আবার বিদেশেই চলে যায়। তারপরে আমাদের যেমন ধরুন কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আমরা এসেছি, কিন্তু কৃষিভিত্তিক শিল্পায়নটাকে আমরা জোর না দিয়ে আমরা বিক্ষিপ্তভাবে শিল্পের দিকে আমরা এসেছি। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিটাকে আমরা যদি বাইপাস করি, আপনার কৃষি, ফ্যাক্টরি এবং সার্ভিস, আমরা কৃষি থেকে আমরা ফ্যাক্টরিতে নিতে পারি নাই। আমাদের কৃষির উপকরণ আমরা দেশে স্বয়ংসম্পূর্ণ না করে জি, আমরা সেক্ষেত্রে অন্য দেশে। কৃষিকে যদি আমরা, কৃষি হচ্ছে আমরা যদি বলি যে অর্থনীতির একটি অন্যতম উৎস, সেই কৃষিকে যদি আমরা শিল্প খাতের দিকে, অর্থাৎ আমরা যদি শিল্পমুখী করতে চাই, তাহলে আমাদের কৃষিক্ষেত্রের দিকেও কিছুটা গুরুত্ব দিতে হবে। আমরা কি ধরনের সংস্কার বা কি ধরনের বিনিয়োগ যদি বলি, বা তাদেরকে প্রণোদনার জন্য যদি আমরা বলি, তাহলে আমরা কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? আচ্ছা, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কৃষিকে যদি আপনার শিল্পে রূপান্তরিত করতে চান, তাহলে কৃষি ফসল উৎপাদনে এবং কৃষি যন্ত্রপাতি, এখানে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় এবং ফসলকে মাড়াই করতে, ফসল লাগাইতে, প্রক্রিয়াজাত করতে যে ধরনের শিল্পের প্রয়োজন, সেই শিল্পের দিকে যেতে পারে। এটা হলো এক ধরনের। আরেকটা হলো কৃষকের উৎপাদিত পণ্য দিয়ে যেটা শিল্প হতে পারে, কারণ কৃষি কিন্তু অনেক কাঁচামাল তৈরি করার একটা উৎস। আপনার এই কৃষিকে ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে যখন অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল গুডস হবে, তখন আমাদের এই কৃষি শ্রমিক, যেখানে 38% যারা অনেক কম বেতনে কাজ করছে, তখন কিন্তু এগুলো আপনার শিল্পের সঙ্গে যখন যাবে, শিল্পকে লাভজনক হবে এবং এখানে শ্রমিকের ওয়েজেস বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনার এই কৃষি থেকে শিফট করে এটা আমরা জি, ইন্ডাস্ট্রিতে মোস্তাফিজুর যাবে। রহমান, আপনাকে ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে পরে জি তখন আপনাকে অটোমেটিক্যালি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে সিপিডি সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমাদের যে আলোচনার বিষয়, শিল্প খাতে যদি বিনিয়োগ কমে যায় তাহলে আসলে কি ধরনের ক্ষতি হতে পারে, এরই মধ্যে আমরা বেশ কিছু কথা শুনেছি মোস্তাফিজুর রহমানের কাছ থেকে। আপনার কাছে একটু জানতে চাবো যে শিল্প খাতে যদি বিনিয়োগটা কমে যায়, নানা কারণেই কমছে, কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা? না, বড় যেটা আমাদের প্রথম চিন্তার ভিতরে আসে সেটা তো হলো যে আমার কর্মসংস্থানের পরিস্থিতি তখন একটু সংকটে তো পড়বে। অন্য আর খাতের চাইতে শিল্প খাতের বিষয়টা একটু ভিন্ন এই কারণে, কারণ শিল্প খাতের সাথে আসলে সত্যিকার অর্থে অন্যান্য খাতের যুক্ততাটা অনেক বেশি। যেমন ধরেন, আপনি যখন আমাদের শিল্প খাতে বিনিয়োগ হয়, তখন কিন্তু শিল্প খাতের উৎপাদন ত্বরান্বিত হওয়ার অর্থ হলো এর সাথে যে সেবা খাতগুলো যুক্ত আছে, সেই সেবা খাতগুলোতেও তখন আমাদের অর্থনৈতিক তৎপরতা হয়। আপনি যখন শিল্প উৎপাদন করবেন, তার সাথে হয়তো আপনি ধরেন রপ্তানি মুখে আমরা গার্মেন্টসেই আমার উৎপাদন বাড়লো, তখন কিন্তু আমার ব্যাংকিং খাত এটার সাথে যুক্ত থাকে, আমার হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন সেবা খাত আছে, এবং একই রকম ভাবে আপনার যে কৃষি পণ্যগুলো আছে সেগুলোর ভিতরে যুক্ততা থাকে। সুতরাং একভাবে আপনার এই শিল্প খাতের উৎপাদনটা এই জন্য অন্যান্য খাতের জন্য গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি যদি আমি বলি যে আর একটা বড় জায়গা, সেটা হলো যে আমার যে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য, সেটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। আমি যদি রপ্তানি বাড়াতে পারি শিল্প থেকে, তাহলে আমার নিঃসন্দেহে সেটা আমার আমদানি এবং অন্যান্য যেই বৈদেশিক মুদ্রার চাহিদা আছে সেটা মেটাতে আমাদের সাহায্য করে। একই রকম ভাবে আমার যদি দেশীয় শিল্প, যেটা আমরা দেশীয় বাজারের জন্য উৎপাদন করি, সেই জায়গাতে যদি আমার উৎপাদন এবং বিনিয়োগ বাড়ে, তাহলে আমার আমদানির উপরে চাপটা কমে যায়। সুতরাং সার্বিকভাবে এই কারণে আমরা শিল্পের প্রতি বিনিয়োগ কেমন হচ্ছে, শিল্পের প্রবৃদ্ধি কেমন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। এই গত অর্থ বছরের কথাও যদি আমি বলি, 2023-24 অর্থ বছর, যেটা গত বছর জুনে শেষ হয়েছে, সেই অর্থ বছরেও কিন্তু আপনি দেখবেন যে প্রবৃদ্ধি যে কমে গেল, মূলত কিন্তু আপনার শিল্প খাতে প্রবৃদ্ধি কমার ফলেই এটা হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন যে বৃহৎ শিল্প যেটা আছে, বিবিএস এর হিসাব বলছে সেখানে মাত্র 1% প্রবৃদ্ধি হচ্ছে। ফলে সার্বিক দেশের অর্থনীতির প্রবৃদ্ধি 4% হলেও আমাদের শিল্প খাতের যেটা বৃহৎ শিল্প খাত, এখানে মাত্র 1% হয়েছে, অন্যান্য শিল্প খাতে 2% মতো প্রবৃদ্ধি হয়েছে। তো আসলে সত্যিকার অর্থে আমার যে 3 থেকে 4% প্রবৃদ্ধি থেকে আমি যদি বলি যে 4-5%, 5-6% প্রবৃদ্ধির যে যাত্রাটা,
এইটা মূলত নির্ভর করে আমার শিল্প খাতের প্রবৃদ্ধি, এবং প্রবৃদ্ধি করতে হলেই আমার তখন বিনিয়োগের প্রশ্নটা বড়ভাবে সামনে আসে। জি, তৌফিকুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান ছিলেন আমাদের সাথে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের আজ আলোচনা যে বিষয় সেটি হলো শিল্প খাতে বিনিয়োগ, এবং শিল্প খাতে বিনিয়োগ যদি কমে তাহলে তার কি প্রভাব পড়তে পারে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমি একটু তৌফিকুল ইসলাম খান আপনার কাছে একটু যেতে যাচ্ছি। আমরা নানামুখী সমস্যার কথা শুনি, শিল্প খাতে জ্বালানি সংকটের কথা শুনি, উচ্চ সুদহারের কথা শুনি, বিদ্যুতের সরবরাহ ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলো আমরা শুনে থাকি। এই বিষয়গুলো আসলে বিনিয়োগের উপরে কতটুকু প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? না, এগুলো তো খুবই মৌলিক বিনিয়োগের নিয়ামক আমরা বলি আর কি। তা আপনার তো এমন তো না যে আমি গ্যাস বিদ্যুৎ ছাড়া বা আমার যে যদি আমি রপ্তানির সাথে যুক্ত হই, আমদানির সাথে যুক্ত হই, আমার পোর্ট ফ্যাসিলিটি, আমার রাস্তাঘাটের পরিস্থিতি, এটা তো দরকার হবে। সুদের হার আমি মনে করি যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর ভেতরে নিঃসন্দেহে আমাদের বাস্তব পরিস্থিতিটাও আমাদের মানতে হবে যে আমাদের সামষ্টিক অর্থনীতির যে পরিস্থিতি আছে তাতে সুদের হার এখন উচ্চ পর্যায়ে গেছে। এইটাকে আবার নামিয়ে নিয়ে আসাটা সম্ভব, এটার জন্য হয়তো কিছুটা সময় দরকার হবে। কিন্তু তার সাথে আমি মনে হয় যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটাতে আমাদের মনোযোগ থাকতে হবে সেটা হলো যে আমাদের স্থিতিশীলতা রাখা। বিশেষত আমি আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ভাবে এক ধরনের স্থিতিশীলতা এবং একটা রোডম্যাপের জায়গাগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ শিল্পের সম্পর্কে। কারণ আপনি যখন যেহেতু আমরা একটা পরিবর্তনের ভিতর দিয়ে গেছি, আমাদের একটা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে আমরা আছি, সেই প্রক্রিয়ার একটা অংশ হিসেবে কিন্তু বিনিয়োগকারীরা হয়তো কিছুটা অপেক্ষমান অবস্থায় অনেক সময় থাকেন। দেশের অর্থনীতিও একই সময় একটা সংকটের ভিতরে আছে, সুতরাং ওই চাপটার ভিতরে ওনারা দেখছেন যে কিভাবে সরকার হয়তো সেটাকে মোকাবেলা করবেন, কত দ্রুত এটা থেকে বের হতে পারবো। ব্যাংকিং খাত থেকে শুরু করে জ্বালানি বিদ্যুৎ থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে কিন্তু এই বিষয়গুলো আছে। ফলে সাময়িকভাবে এখানে বিনিয়োগের ব্যাপারে অনেকগুলো প্রশ্ন আছে। এই যে ক্ষেত্রে আমার মনে হয় যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা কনফিডেন্স বিল যদি আমি করতে পারি তাহলে এইটা আমার জন্য একটা বড় জায়গা থাকবে। যেই বিষয়টা আমি একই সাথে গুরুত্বের সাথে বলবো, যেটা হয়তো আপনি এখনো আনেননি, সেটা হলো যে আমার বৈশ্বিক পরিস্থিতির ভিতরেও কিন্তু অনেক ধরনের নড়াচড়া হচ্ছে বা এক ধরনের ওখানে কিন্তু ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রেসিডেন্ট হবার পরে যে আমাদের গতানুগতিক যেই নিয়ম কানুনের ভিতর দিয়ে বৈশ্বিক পরিস্থিতি ছিল, সেই গতানুগতিক পরিস্থিতির ভিতরে কিন্তু এখন নাই। তিনি এখন নতুন করে বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করবেন কিনা, তাহলে আমাদের প্রত্যেকের সারা পৃথিবীতেই এটার কি প্রভাব পড়বে, এটা আমার যেই প্রতিযোগিতা সক্ষমতা তার উপরে কতখানি প্রভাব রাখবে, বাজারের চাহিদার উপরে কতখানি প্রভাব রাখবে, সেই বিষয়গুলো কিন্তু এখনো অস্পষ্টতা রয়েছে। সুতরাং আমি মনে করি যে এইটা বিনিয়োগের জন্য একটু কঠিন সময় এই কারণে যে এই অনেকগুলো পরিবর্তনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, বৈশ্বিক পরিস্থিতির ভিতরেও আমার দেশের পরিস্থিতির ভিতরেও। আমরা আসলে এই বিষয়টি নিয়েই আমরা কথা বলতাম, এবং আরেকটি বিষয় এখানে আসলে চলে আসে, বৈশ্বিক পরিস্থিতির কথা যেহেতু আপনি তুললেন, আরেকটি বিষয় যেটি আসে সেটি হলো বিদেশি বিনিয়োগ বাড়াতে। যেহেতু আমরা দেশি বিনিয়োগের কথা বললাম, নানামুখী সংকটের কথা শুনলাম, বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য সরকারের কি ধরনের নীতি সহায়তা, বা নীতি সহায়তা যদি না বলি, আমরা নীতিমালার আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈদেশিক বিনিয়োগের ভেতরে যে আমার দেশীয় বিনিয়োগও যখন উজ্জীবিত হয় তখন আপনার বিদেশি বিনিয়োগ আসাটার প্রবণতাটাও ভালো হবার কথা। সুতরাং বিনিয়োগ পরিস্থিতি কতগুলো কমন এলিমেন্ট আছে দুইজনের জন্য, যেমন জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে নীতির ধারাবাহিকতা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো আছে এটা আগেও ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয় যে বিদেশি বিনিয়োগের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, সেটা হলো আমার কূটনৈতিক যোগাযোগ। সেই কূটনৈতিক যোগাযোগটা আমরা একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছ থেকে ঠিক এই বিষয়টি একটু আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি, যে সমন্বিত কি ধরনের নীতিমালার সমন্বিত কি ধরনের সমাধান আসলে আপনারা চাইছেন? আপনারা তো মালিক পক্ষ, আপনারা কি ধরনের সমাধান চাইছেন এবং বিনিয়োগ বাড়াতে কি ধরনের সহায়তা আপনাদের প্রয়োজন?
দেখুন, একজন বিনিয়োগকারীর কিন্তু প্রথম এবং প্রধান শর্ত হলো বিনিয়োগটাকে তাকে নিরাপদ, লাভজনক এবং টেকসই হতে হবে। তো নিরাপত্তার জায়গাটা সেটা হলো যে মার্কেট, যেখানে আমার পণ্য উৎপাদিত হবে। প্রথমে উৎপাদন করতে গেলে যেটা দরকার, আপনার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, যেটা অর্থনীতির সাধারণ ভাষায়। তা আপনি যদি ফান্ড অফ ফান্ডের যে কস্ট অফ ক্যাপিটাল, এটা যদি রেট অফ ইন্টারেস্ট বেশি হলে বিনিয়োগকারী যে অর্থ বোরিং করবে তার দেখা যাবে তার প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। সে প্রতিযোগিতামূলক বাজারে যেখানে নিয়ে যাবে, দেশীয় বা আন্তর্জাতিক বাজারে বিদ্যমান পণ্যের সঙ্গে যখন প্রতিযোগিতা করবে, তার কিন্তু এখানে একটা হিসাবের বিষয় আছে, যেটা বিনিয়োগকে নিরুৎসাহিত করে। যখন ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বেশি হয়ে যায়, তখন এটা বিনিয়োগকারীর জন্য কঠিন হয়। আর এর বাইরে যেগুলো আছে, সেগুলো হলো ধরেন আমাদের দেশের অবকাঠামো, বা আমরা যে ওয়ান স্টপ সার্ভিসের যেটা পাবো, রেগুলেটরি ব্যারিয়ার যেগুলো, একটা অনুমোদন ছাড়া তো ধরেন একটা ইন্ডাস্ট্রি হয় না। সেই জায়গাগুলোতে যাতে সহজ হয়, ওয়ান স্টপ সার্ভিসেস হয়। আমাদের দেশে কিন্তু ইনভেস্টমেন্ট প্রমোশন কাউন্সিল আছে, বিডার আন্ডারে, যে বিনিয়োগকে উৎসাহিত করার জন্য একটি সরকারি সংস্থা আছে। সেখানে একজন বিনিয়োগকারী যদি তার লিগ্যাল ডকুমেন্টস তৈরি করতে যে যে জায়গাগুলো আছে, এগুলোকে সহজতর করে দিতে হবে। বিনিয়োগকারী নিজস্ব কোনো নিয়ত থাকে না যে আমি এই জায়গায় বিনিয়োগ করবো। এটা রাষ্ট্রে যারা আছে তারাই অগ্রাধিকার খাত চিহ্নিত করে ইন্ডাস্ট্রিকে যখন অ্যাট্রাকটিভ করে দেবে, যখন সরকার মনে করবে যে আমার আমদানির বিকল্প এই সেক্টরগুলো আমরা আগামী 5-10 বছর ধরে জি, আমরা মোস্তাফিজুর রহমান এবং তৌফিকুল ইসলাম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা যে পর্যন্তই, সঙ্গে থাকুন।